আজকে এই পোর্শনটা আমরা কভার করব, স্প্রেডশিট। আর রিমেইন পার্ট আছে এটা, এটা আর একদিন লাগবে, ঠিক আছে। তো আমরা যেটা আজকে শিখবো এক্সেল। স্প্রেডশিটটা অ্যাকচুয়ালি এক্সেলের একটা মানে পেজ, অ্যাক্টিভ পেজ কি স্প্রেডশিট বলে আমরা আমরা যখন দেখবো তখন বোঝাবো কোনটা স্প্রেডশিট বলা আচ্ছা, হয়। এইটা কি হিউম্যান ডেভেলপমেন্টেও আছে? হ্যাঁ একদম, ওদেরও তো আছে। এ ওদের বাবা তো বাবা, আজকে জয়েন। তাহলে তাহলে একটুখানি একটু ওয়েট করবে, আমি একটুখানি ওদেরকে হ্যাঁ ওদের ওদের তো আমি রিমিকে তো লিংক পাঠিয়ে দিয়েছিলাম, রিমি বললো যে জয়েন করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন রিমি জয়েন করেছে কিনা জানি না, এটা হোয়াটসঅ্যাপ করে দিলে বুঝতে পারবো ওকে। ও বলেছিল যে করেছে করেছে একসাথে জয়েন করেছে। করেছে করেছে তাহলে আমরা তাহলে শুরু করি হচ্ছে এক্সেলটা। এক্সেল একটা বিশাল ভাস্ট অ্যাপ্লিকেশন। তো বেসিক যে পারপোজ গুলো আমাদের লাগে সেটা শিখতে পারলেই আমাদের ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল পারপোজে স্প্রেডশিটের হিউজ অ্যাপ্লিকেশন। তো আমরা এই স্প্রেডশিটটা তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে আমরা একটা ক্রিয়েট করতে পারি। যদি আমাদের এখানে মাইক্রোসফট অফিস সুইট যদি ইনস্টল থাকে তাহলে আমার এখানে এক্সেল শিটের দেখা হবে। এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার প্রেজেন্টেশন অ্যান্ড মাইক্রোসফট পাবলিশড, এইটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা যদি একটা রাইট ক্লিক করি তো একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট তৈরি হলো। তো আমি একে নাম দিলাম MSc নিউট্রিশন। ওকে, এইভাবে আমি ক্রিয়েট করতে পারি। অর সিস্টেমের প্রোগ্রাম ফাইলে গিয়ে, প্রোগ্রাম মেনুতে গিয়ে কোথায় মাইক্রোসফট আছে সেটাকে খুঁজে বার করা যেতে হবে। এই মাইক্রোসফট অফিস এর আন্ডারে ডিফারেন্ট টাইপ অফ প্যাকেজ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট ওয়ার্কশিট, ওয়ার্ড, সবগুলো পরপর আছে। এখান থেকে আমরা এক্সেল ক্রিয়েট করতে পারি। এক্সেল ক্রিয়েট হয়ে গেল। আমরা দুইভাবে তৈরি করতে পারি। বেস্ট হচ্ছে রাইট ক্লিক করে এখানে আমরা তৈরি করে নিজের মতো ফাইলটার নাম দিয়ে এবার এটাকে ডবল ক্লিক বা রাইট ওপেন করলে ক্লিয়ার হয়ে গেল। এই যে এক্সেলটা তৈরি হলো এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসের এক একটা কম্পোনেন্ট এবং তার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, রো ওয়াইজ আর কালাম ওয়াইজ, তাদের একটা নির্দিষ্ট নাম আছে। তো ফার্স্ট হচ্ছে এইটাকে বলা হয় ফাইল ট্যাব। এই প্রত্যেকটা হচ্ছে ট্যাব, এগুলোকে একটা ট্যাব বলা হয়। ট্যাবের আন্ডারে এই ডিফারেন্ট টাইপ অফ মেনুগুলো আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে ফাইল ট্যাব। ফাইল ট্যাবে কি হয় না, যে এক্সেল শিটটা আমরা জেনারেট করেছি বা ক্রিয়েট করেছি তাকে আমরা সেভ করতে পারি। সেভ অ্যাজ মানে হচ্ছে আমি যে ডেস্টিনেশনে সেভ করে রেখেছি আমার ফাইলটা, আমি অন্য কোনো ডেস্টিনেশনে ডিফারেন্ট নেম দিয়ে আমি সেভ করতে পারি। তো আমার যে সেভ অ্যাজ, এখন আমার লোকেশন চাচ্ছে, প্রেজেন্ট লোকেশন হচ্ছে আমার ডেস্কটপের উপরে। এটা আমি এটাকে অন্য কোনো একটা সাইটে গিয়েও আমি সেভ করতে পারি। এক্সেল ওয়ার্কবুক, এটাকে এবার ডিফারেন্ট ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা পিডিএফ ফরম্যাটেও কনভার্ট করতে পারি, এক্সেল টেমপ্লেটে করতে পারি। এক্সেল 97/2003 কম্প্যাটেবল ভার্সন, সেখানে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বাট এক্সেল ওয়ার্কবুক এটা বাই ডিফল্ট মাইক্রোসফট অফিস 2010 এই এক্সটেনশনটা ইউজ করে। ওল্ড এক্সটেনশনটা হচ্ছে এক্সেল 97/2003 ওয়ার্কবুক। তো আমরা এই যে শীটটা তৈরি হলো এই শীটটাকে বলছি আমরা ওয়ার্কবুক। ওকে, এই শীটের তাহলে এই একটা হচ্ছে ট্যাব। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে ডিফারেন্ট টাইপ অফ টুলস থাকে। তো এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, যেহেতু আমি এখানে কোনো ডেটা ইউজ করি না বলে আমাকে দেখাচ্ছে না, এই জায়গাটায় এই যেটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে আমরা ডিফারেন্ট মানে নতুন করে আমরা এখানে ফাইল তৈরি করতে পারি। এই যে ট্যাবের আন্ডারে যে ডিফারেন্ট টুল কিটস গুলো আছে তার শর্টকাট রিপ্রেজেন্টেশন হচ্ছে এই জায়গাটা। আমরা এখান থেকে নিউ, ওপেন,
ইমেলে পাঠাতে পারি, কুইক প্রিন্ট করতে পারি, স্পেলিং চেকার করতে পারি, ডিফারেন্ট অফ শর্টিং করতে পারি। এইটাকে বলা হচ্ছে, এই যে টুলবারটা বলা হচ্ছে, এই টুলটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এইটা হচ্ছে টাইটেল বার। এই যে একটা কালার ফর্মে দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমার ওয়ার্কবুকের টাইটেল হচ্ছে MSCN নিউট্রিশন, তার এক্সটেনশন মাইক্রোসফট এক্সেল। ওকে, এবার এই লেআউটের এই এক একটা বক্স তাদের একটা একটা নেম আছে। এটাকে একটাকে বলা হয় সেল, এটাকে বলা হয় সেল। ওকে, এই যে এই পোর্শনটা দেখাচ্ছে, আমি যে এই যে ভার্টিক্যাল লাইন, এটাকে বলা হচ্ছে, আমরা বলি কলাম। আর এই যে হরিজন্টাল লাইন, এই ওয়ান বোঝাচ্ছে এন্টার, এটাকে একটা রো বোঝাচ্ছে। তো কোন একটা রো আর কোন একটা সেলের ইন্টারসেকশন, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। আর যতগুলো সেল রয়েছে এগুলো সব সেল, বাট যেটাকে আমি সিলেক্ট করে রেখেছি এটাকে বলছে অ্যাক্টিভ সেল। তো অ্যাক্টিভ সেলের ই রিপ্রেজেন্ট করছে এই ই কলামের ওয়ান রো, তাই E1। ওকে, যদি আমি ডি ইউজ করি, এই ডিতে এন্টার সিলেক্ট করছে এক থেকে, তাদের জন্য প্রত্যেকটা কালারাইজ করে দিয়েছে যে আমি ডিটিকে সিলেক্ট করেছি। বাট যদি আমি ডি এর কোনো একটা পার্টিকুলার সেলকে সিলেক্ট করি, তাহলে এই D3 বোঝায় ডি কলামের 3 নম্বর রো। ক্লিয়ার? এবার রাইট সাইডে যে এটা হচ্ছে স্ক্রল বার। আমাদের শিটটা যদি যত বড় হবে, স্ক্রল বারের সাইজ তত ছোট হয়ে যাবে। আমরা স্ক্রল করে এই জিনিসটাকে আমরা আপ ডাউন করতে পারি। এই যে গ্রাউন্ড লেভেলের যে বারটা দেখাচ্ছে, এই বারটাকে আমরা শিট 1, শিট 2, শিট 3 এরকম এন নাম্বার শিট তুমি তৈরি করতে পারো। তো আমরা প্রেজেন্টলি শিট 1 এর উপরে কাজ করছি। ওকে, এইটাকে বলা হয় ওয়ার্কশিট ট্যাব। ওয়ার্কশিট ট্যাব বলা হয় এটাকে। আমরা এরকম মুভ করাতে পারি। তো বেসিক্যালি কালাম বাই ডিফল্ট এক্সেল প্যাকেজ A to Z পর্যন্ত প্রোভাইড করে, মানে 26টা কালাম প্রোভাইড করে। আমরা এর পরেও যদি প্রয়োজন সাপেক্ষে আমরা এই কালামগুলোকে বাড়াতে পারি। রো ডিপেন্ড করে তোমার সাইজের উপরে। তো আমাদের এখানে রো যেগুলো আছে, এইগুলো হচ্ছে রো নাম্বারকে বোঝাচ্ছে, আর এই টোটালটা হচ্ছে এন্টার রো। তো এইটাকে বলা হচ্ছে ফিল্ড বা সেল। এন্টার ফিল্ডটাকে বলা হচ্ছে কালেকশন অফ এন্টার ফিল্ডটাকে বলা হচ্ছে রেকর্ড। আবার এই যে রোটাকে কালেক্ট করছি, এই ডিফারেন্ট সেলগুলোকে, ডিফারেন্ট নাম্বার অফ সেল একসাথে সিলেক্ট করছি, এটাকে বলা হয় রেঞ্জ। এই 3, তাহলে রেঞ্জ B3 থেকে, মানে বি কলাম থেকে আমরা শুরু করেছি 3 নাম্বার রো থেকে, তাহলে এইটাকে হচ্ছে একটা রেঞ্জ বলে, এটাকে বলা হয় হরিজন্টাল রেঞ্জ। সিমিলারলি যদি আমরা কেটাকে সিলেক্ট করি, এটাকে বলা হচ্ছে কালাম রেঞ্জ। অথবা যদি আমরা কোনো একটা পার্টিকুলার এরকম সিলেক্ট করি, এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল, যেটা রিপ্রেজেন্ট করছে G6, জি কালাম থেকে শুরু করে 6 থেকে শুরু হয়েছে। ওকে, আমরা এটাকে এরকম ভাবে সিলেক্ট করতে পারি। এটাকে বলা হয় রেঞ্জ। এই রেঞ্জের উপরে আমরা ডেটার উপরে ডিফারেন্ট টাইপ অফ অপারেশন, সামেশন, মাল্টিপ্লিকেশন, অ্যাভারেজ, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ চার্ট, প্লট, ডায়াগ্রাম, এগুলোকে আঁকতে পারি। এটা গেল ইন্টারফেসের ডিফারেন্ট মানে কম্পোনেন্টের নাম। এবার এক্সেল শিটের উপরে আমরা মাউস দিয়েও কাজ করতে পারি। এই মাউস ভার্টিক্যাল প্লাস হরিজন্টালের একটা প্লাস সাইন দেখায়, তার মানে আমরা এই সেলের লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন চারদিকে মুভ করতে পারি। তো কোনো একটা সেলকে সিলেক্ট করে যদি আমরা ট্যাব দিই, তাহলে রাইট সেলগুলোকে পরপর সিলেক্ট করতে করতে যেতে পারবো। সিমিলারলি যদি শিফট ট্যাব মারি, শিফট ট্যাব, তাহলে ঠিক রিভার্স অর্ডারে আবার ঠিক রাইট টু লেফটে যাব। তাহলে একটা সেলের রো ওয়াইজ লেফট টু রাইটের জন্য আমরা ট্যাব মারবো, ঠিক উল্টোটা রাইট টু লেফটের জন্য শিফট ট্যাব মারবো, তাহলে আমাদের সেল রাইট টু লেফট মুভ করবে।
সিমিলারলি সেলের মুভমেন্ট আপ বটম আপ সাইড বা ডাউন সাইডে করার জন্য আমরা এন্টার যদি মারি তাহলে নিচের দিকে আসবে, ক্লিয়ার। আবার যদি আমরা অ্যারো মারি আপার আপ অ্যারো, তাহলে আমরা আপ অ্যারো প্রেস করলে উপরের দিকে যাবে। ওকে, সিমিলারলি এইটাকে যদি আমরা লেফট অ্যারোতে করি তাহলে রো ওয়াইজ লেফট অর্ডারে যাবে। তো ডিফারেন্ট টাইপ অফ কিবোর্ডের কি এর অপারেশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে ডিফারেন্ট কি শর্টকাট কি, তার মধ্যে আমরা যদি কন্ট্রোল প্লাস ও প্রেস করি তাহলে আমাদের নতুন ওয়ার্কবুক তৈরি হবে, মানে নতুন একটা এই এক্সেল শিট তৈরি হবে। কন্ট্রোল প্লাস এন যদি আমরা করি তাহলে একটা নতুন ক্রিয়েট হবে প্লাস ওপেন হবে। কন্ট্রোল প্লাস এস যদি আমরা প্রেস করি, কন্ট্রোল প্লাস এস, তাহলে এই শিটের উপরে যে আমরা ম্যানিপুলেশন করেছি সেই ডেটাটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে তোমার সেই যে ফাইলটা আমরা সেভ করেছি সেই ফাইলে। ঠিক ডিফারেন্ট টাইপ অফ কিবোর্ডের কি দিয়ে আমরা এইগুলোকে কাস্টমাইজলি অ্যাক্সেস করতে পারি ভেরি ফাস্ট এন্ড কুইকলি। আর সিমিলারলি আমরা যে কিবোর্ডের যেসব কি দিয়ে আমরা নেভিগেশন করছি, মানে মুভমেন্ট করছি সেল টু সেল, লেফট টু রাইট, আপ টু ডাউন, এই শর্টকাট গুলোকে বলা হয় নেভিগেশন শর্টকাট কিবোর্ড। ওকে, আবার আমরা কোন একটা সেলের ডেটাকে কন্ট্রোল এক্স করলে সেটাকে কাট করতে পারি, কন্ট্রোল সি করলে সেই কোন একটা নিউ সেলে আমরা কপি করে পেস্ট করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি আমরা পেস্ট করতে পারি, কন্ট্রোল জেড আনডু করতে পারি, কন্ট্রোল ওয়াই রিডু করতে পারি, কন্ট্রোল এফ আমরা কোন একটা সেলের কন্টেন্টকে ফাইন্ড বা সার্চ করতে পারি, এন্ড রিপ্লেস কোন একটা ডেটার ভ্যালুকে আমরা এন্টার রো এর সিলেক্ট করে সেই ভ্যালুকে আমরা রিপ্লেস করতে পারি কোনো পার্টিকুলার ভ্যালু দিয়ে, তাকে শর্টকাটের জন্য কন্ট্রোল প্লাস এইচ। তো এরকম ডিফারেন্ট টাইপের অপারেশন আমরা করতে পারি, এইগুলোকে বলা হচ্ছে এডিটিং কিবোর্ড। কিবোর্ডের এডিটিং কি, এই এডিটিং কি এর ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, বা হোমের এই কাট কপি পেস্ট ফরম্যাট এইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের ফরম্যাটিং এর চেঞ্জের জন্য। আবার কোনো একটা ডেটা পার্টিকুলার সেলে যখন আমরা এন্টার করব, সেই সেলের টাইপ, ফন্ট সাইজ, ফন্ট টাইপ, ফরম্যাট, অ্যালাইনমেন্ট ঠিক ওয়ার্ডের মতো আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ আমরা এই সেলের মধ্যে আমি লিখলাম এমএসসি, এখন এইটা যে সিলেক্ট করব এটার ফন্ট হচ্ছে ক্যালিবারি, আমি এটাকে চেঞ্জ করে আমি ডিফারেন্ট টাইপের ফরম্যাট আনতে পারি, আমি ক্যানবেরাতে আনতে পারি, এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। ওকে, এর কালার আমি চেঞ্জ করতে পারি, এই কালারের চেঞ্জ করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের ডেটাকে ডিফারেন্ট ফরম্যাটে কনভার্ট বা ম্যানিপুলেশন করার যেসব টুল কিটস গুলো থাকবে সব হোমের আন্ডারে থাকবে। এবার এর যে অ্যালাইনমেন্ট, এখন এমএসসি লেখাটা কিন্তু সেলের লেফট সাইড ঘেঁষে আছে, তার মানে এই সেলটাকে আমি লেফট, মিডিল এন্ড রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। যদি এখানে এন নাম্বার ডেটা থাকে, এরকম যদি ডেটা থাকে, এই ডেটা থাকে, এইটাকে যদি আমার অ্যালাইনমেন্ট করতে হবে তাহলে এইটাকে সিলেক্ট করে আমি লেফট করতে পারি, মিডল করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ডেটার উপরে অ্যালাইনমেন্ট। আচ্ছা, এবার এইটাকে আমরা যদি লেখাটা সাইজ বড় হয়ে যায় তখন আমরা এইটাকে দিয়ে লেফট মুভ, এটা দিয়ে ঠিক ওয়ার্ডের রাইট মুভ করতে পারি, এই যে লেফট মুভ, রাইট মুভ। ওকে, এবার এটা এই যে জেনারেল, এটা হচ্ছে তোমার নাম্বারের ডিফারেন্ট ফরম্যাট। তো আমরা এই ডিফারেন্ট ফরম্যাট এখানে ইউজ করতে পারি, পার্সেন্টেজ, কিন্তু এমএসসিটা যেহেতু টেক্সট বেস ডেটা তার জন্য এখানে পার্সেন্টেজ দেয়নি, বাট নিউমেরিক্যাল ডেটার পাশে সব পার্সেন্টেজ গুলো বসে গেছে। আমি এখান থেকে পার্সেন্টেজ চেঞ্জ করতে পারি, নাম্বার চেঞ্জ করতে পারি। ওকে, বা জেনারেল দিলে আমি যে ডেটাটা ইনপুট করেছি সেই র ফরম্যাটে থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের ডেটা ম্যানিপুলেশনের বিভিন্ন ডিফারেন্ট পার্ট। এবার এই কন্ডিশনাল ফরম্যাটিং কি, আমরা এখানে বিভিন্ন ভাবে এই যে কালামটা, এই কালামটার মধ্যে আমরা বিভিন্ন
এই প্লটিং করতে পারি, ডেটা হাইলাইটিং করতে পারি, নাম্বারিং করতে পারি। ওকে, আবার কালারিং করতে পারি। প্রত্যেকটা অ্যাক্টিভ সেলকে আমরা ডিফারেন্ট কালারিং করতে পারি। ওকে, আবার এই এই যে ডেটা বার দিয়ে আমরা ওয়েটেজ দেখাতে পারি। 4-এর জন্য বেশি ডিস্টেন্স, 5 ফুল ডিস্টেন্স, 1-এর জন্য অল্প, এটা ওয়েটেড ভ্যালু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা এমএসসি নাম্বার সিস্টেম যদি আমরা এখানে ভাবি, ধর 24 1 10 23 22 9 10 1 2 9, এটা এমএসসির একটা নাম্বার। তো আমি যদি এটাকে সিলেক্ট করি, বা আমি যদি রেঞ্জ ধরে সিলেক্ট করি, রেঞ্জ ধরে সিলেক্ট করতে গেলে আমার এই সেলের থেকে এই যে এই সিলেক্ট থেকে এই সিলেক্ট, দেখো আমাকে রেঞ্জ দেখিয়ে দিচ্ছে 10 পর্যন্ত। আমি এটাকে কপি করতে পারি, আমি আবার এই জায়গাটা পেস্ট করতে পারি। এই যে সেল থেকে সেল কপি করা, পেস্ট করা, বা এটাকে কন্ট্রোল জেড মারলে আবার এটাকে উড়ে যাবে। তো এই জায়গাটায় আমরা প্রথমে করি কি, এইটাকে আমরা কাট করে নিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কপি করে আমি এটাকে উড়িয়ে দিলাম। ওকে, আমি এই জায়গাটায় লিখলাম নাম্বার, নাম্বার দিয়ে এটাকে আমি ক্যানবেরা বোল্ড দিয়ে সাইজ দিলাম 20। এই যে ফিলটা, এই ফিলটা এর সাইজে থেকে বেরিয়ে যাচ্ছে, তো আমি এটাকে আমি নাম বাড়াতে পারি। এই যে দুটো অ্যারো, এটাকে সিলেক্ট করে আমি বাড়িয়ে দিলাম, এখন নাম্বার হয়ে গেল। এবার এখানে যদি আমি পেস্ট করি, বা এখানে আমার পেস্টটা উড়ে গেছে, আর একটা কপি করতে গিয়ে যে আমি এখানে বসলাম 20 23 56 68 41 23 52 66 32 21, এইভাবে আমি বসালাম। মানে এইটাকে আমি যদি মিডিলে করি, এই মিডিলে আসলো। ওকে, তো এই ভ্যালুটার এইটা হচ্ছে আমার রেঞ্জ, এই রেঞ্জ D13। তো D13 আমার মধ্যে কোনো ডেটা নেই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে এই দিয়ে, মানে আমার কাছে সিলেক্ট করা আছে 12টা রো। এই ভ্যালুটার যদি আমরা ডিফারেন্ট টাইপের নাম্বার সেট আপ করতে পারি, পার্সেন্টেজ দিতে পারি, যেটা দেখালাম, সাইন্টিফিক ফরম্যাটে দিতে পারি, টেক্সট ফরম্যাটে দিতে পারি, নাম্বার দিতে পারি, এটা একটা নাম্বার। ওকে, এবার এটার উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আর একটা পুরো শীট তৈরি করে দেখাবো, জাস্ট এটা ছোট ছোট ডেটাগুলো কিভাবে এন্ট্রি করতে হয় সেটার পার্ট। কারণ এটা ফার্স্ট হচ্ছে ডেটা এন্ট্রি, কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে, মুভিং করতে হয় ডেটা, এবং রেঞ্জ সিলেকশন, এইগুলো দেখালাম আমরা। ওকে, এবার এইটা যদি আমরা কালাম দিয়ে করি, দেখো এখানে আমাদের একটা প্লট চলে এসেছে। আমি এই প্লটটাকে সিলেক্ট করে এই প্লটের প্রপার্টিতে গিয়ে আমরা বর্ডার, সেল, শ্যাডো, বিভিন্ন এফেক্ট দিতে পারি। এখানে টাইটেল দিতে পারি নাম্বার, এই করে আমরা বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারি। একে ডবল ক্লিক করলে আমি কালারগুলোও চেঞ্জ করতে পারি প্লটের। তাহলে কোনো একটা ফিল্ডের যদি প্লটিং করি, তাহলে আমরা এইভাবে করতে পারি। আবার দেখা যাচ্ছে
যে এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, আমার আর একটা ফিল্ডের নাম হচ্ছে এজ। তো আমি এটাকে ডবল ক্লিক করার পরে আমি এই ফরম্যাটটা নিতেই পারি। এই ফরম্যাটটা এখানে সিলেক্ট একটা দিচ্ছে না, যাই হোক, তাহলে এই ফরম্যাটটাকে আমরা সেম ফরম্যাটে আনার জন্য ক্যানবেরা বোল্ড, বোল্ড ইতালিকটা বাদ 20 আমি এখানে দিলাম 20, 19, 18, 21, 23, 22, 20, 19, 18, 19, 20। ওকে, এটাকে যদি সিলেক্ট করি, দিয়ে আমি এটাকে সেন্টারাইজ করলাম। এই ভ্যালুগুলোকে এই যে সিলেক্ট করছি, এটা একটা দুটো কলামের এই রেঞ্জকে সিলেক্ট করছি E13, কিন্তু E13 আমার কোনো ডেটা নেই, সুতরাং আমার সিলেক্ট করতে হবে এখান থেকে, এখান থেকে। তখন যদি আমরা কোনো প্লটিং করতে চাই সে তখন দুটো কলামের জন্য, তো তখন আমরা এখান থেকে যে ধরনের প্লট আমরা চাই সেই প্লট করা। আমরা 2D যদি প্লট আঁকি, এই হচ্ছে 2D প্লট। তার মানে সিরিজ 2 আর সিরিজ 1 অ্যাকচুয়ালি বোঝাচ্ছে নাম্বার অফ এজ। আমরা এই সিরিজ 1 আর 2 কে আমরা নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারি। এই টাইটেলগুলোকে সিরিজে 2 এর জায়গায় আমরা এই জায়গাটায় আমরা এখানে চেঞ্জ করতে পারি নামটা। এখানে আমার মাউসটা একটু ডিস্টার্বের জন্য এটা হচ্ছে না। এই জায়গাটায় লেখা আমরা এই নাম্বার দিয়ে এখানে লিখে দিতে পারি, আর সিরিজ 2টা দিয়ে আমরা লিখে দিতে পারি। তাহলে দুটো কলামের প্লটিং আমরা আঁকতে পারি। এরকম নাম্বার অফ প্লটকে সিলেক্ট করে আমরা ডিফারেন্ট প্লটগুলো আঁকতে পারি। তাহলে আমাদের এই জায়গাটা দেখানোর জায়গা ছিল যে কিভাবে আমরা একটা ডেটাকে এন্ট্রি করতে পারি, মুভিং ডেটা, রেঞ্জ সিলেকশন, ইউজ অফ টুলবার অ্যান্ড মেনু, এডিটিং অ্যান্ড ক্যালকুলেশনের ফর্মুলা। এই জায়গাগুলো আমরা পরে দেখছি। যখন আমাদের এক্সেল শিট তৈরি হয়ে যায় তখন এই শিটটাকে আমরা প্রিন্টও করতে পারি। কিভাবে প্রিন্ট করতে পারি, এই শিটটা যখন জেনারেট হয়ে গেল, তখন এই সেভ করার পরে এই ফাইলে প্রিন্ট অপশনে গিয়ে আমরা প্রিন্ট করতে পারি। এটা একটা প্রিন্ট ভিউ। এটা হচ্ছে আমাদের প্রিন্টের একটা অপশন। এবার আমি চলে আসলাম একটা অরিজিনাল শিট জেনারেট করে তার ডিফারেন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেইটা আমরা এখন দেখব। তো ফার্স্ট হচ্ছে আমি একটা এমপ্লয়ি পেরোল বানাবো। তো আমি কন্ট্রোল-A দিলাম, দিয়ে ডিলিট মারলাম, সব ডেটা এখান থেকে উড়ে গেল। আমি ফার্স্ট এই যে কলাম আমি এখানে লিখলাম এমপ্লয়ি পেরোল। ওকে, এইটার আমি সেন্টারে আনতে পারি। তো আমার যদি আমি পরে সেন্টারে কিভাবে আনতে হয় আমি দেখাচ্ছি, আগে আমাদের কালাম রোগুলোকে আমরা সেট আপ করে নিই। ওকে, সেকেন্ডটার ঠিক এখানে আমি লিখলাম আমার কলাম হবে যদি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইনকাম, আর ওয়ার্ক বাই পার আওয়ার্স অ্যান্ড পে। তার মানে 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে আমি ইতে 1, 2, 3, 4, 5, 6 আমি এর এই জায়গাটায় লিখলাম HOUS হাউস WORKED ওয়ার্কড। আমার এই লেখাটা এই রেঞ্জের বাইরে চলে আসে, তারপর আমি এটাকে সাইড করে দিলাম। এটা ডবল ক্লিক করার পরে আমি এটাকে ফরম্যাট বোল্ড এবং সাইজ 12 করলাম।
সিমিলারলি এই পেরোলের এটাকেও আমার বড় করে নিলাম। আমি এটাকে সিলেক্ট করার পরে ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করার পর বোল্ড, ক্যানবেরা এবং এটাকে সাইজ করলাম 16। ওকে, তো আমি যদি এই প্রত্যেকটা এই যে কন্ট্রোল চেপে আমি সিলেক্ট করছি, ওকে, এই সিলেক্ট করছি, এটাকে ফরম্যাট সেল, অনেকটা অ্যালাইনমেন্ট, এই সিঙ্ক টু ফিট, মার্জ সেল, ক্যান নট মার্জ ওভার রেঞ্জ। আচ্ছা, কোনো একটা ওভার রেঞ্জ হচ্ছে, একটা দুটো তিনটে, আমি এটাকে বড্ড স্লো ফরম্যাট সেল মার্জ, এইগুলো মার্জ করলে এই দুটো মার্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে মার্জ নিচ্ছে না কেন বুঝতে পারছি। এই ফরম্যাট সেল এই মার্জ করলে, ওকে, এই দুটো এক হয়ে যাওয়ার কথা, তাহলে এই সেলটা এন্টার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কথা, নিচ্ছে না। এই যে মার্জ অ্যান্ড সেন্টার, ওকে, তার মানে এই যে এইটাকে আমি এবার কাট করে, এটাকে কাট করে আমি এই জায়গাটায় বসাতে পারি। পেস্ট। এখন এই আমার এই এমপ্লয়িটা আমার এখন টাইটেল হয়ে গেল এই শিটের, এমপ্লয়ি পেরোল। তাহলে এই দুটোকে আমি মার্জ করে দেবো, এইটাকে আমার মার্জ অ্যান্ড সেন্টার, আমি এটাকেও মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। ঠিক, তাহলে আমরা যে কোনো সেলগুলোকে যখন একটা সিম্পল অ্যাক্টিভ সেলে নিয়ে যেতে হবে, তখন সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলে এই রকম চলে আসবে। এবার আমি একটা ফিল্ড কলামগুলো লিখবো। তো ফার্স্ট আমি এখানে লিখলাম লাস্ট নেম, লাস্ট নেম, ওকে। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট নেম। আমার এই সেলটাকে একটু বড় করে দিই, ফার্স্ট নেম। তারপরটা হচ্ছে ওয়েলস, ইনকাম, আমি এটাকে একটু বড় করে দিলাম। আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম এবং প্রত্যেকটাকে বোল্ড করে দিলাম, ওকে। সেকেন্ড কলামে আমি নিয়ে আসলাম, ও এইটাকে আমার এই 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 জায়গাটা না লিখে আমি এইটাকে এই জায়গাটায় লিখলাম, ওকে। এইটার কালার আমি করলাম ব্ল্যাক অ্যান্ড বোল্ড, বোল্ড। এই জায়গাটায় লিখলাম জানুয়ারি মাস, জানুয়ারি, okay? আচ্ছা, এবার আমাদের এক একটা করে আমি নাম লিখবো এবং তাদের ফার্স্ট নেম লিখবো। ফার্স্ট নাম আমি লিখলাম সে কার্ন, জন, জন কার্ন। এর ইনকাম হচ্ছে 15.90 বলে আমি দিলাম, এবং এ 40 ঘন্টা কাজ করেছে জানুয়ারি মাসে। সেকেন্ড নাম দিলাম, বানান টানান ভুল হতে পারে, হাওয়ার্ড, WHORARD, হাওয়ার্ড। জালেন্ডা,
আমি এখানে দিলাম 10, এ কাজ করেছে 42 আওয়ার্স। সেকেন্ড নাম দিলাম ডোল্যান্ড, ট্যাব দিলাম, ট্যাব মারলে আমার পরের ফিল্ডে আসলো, সে রন ডোনাল্ড, ট্যাব, এ কাজ করেছে 22.2521 আওয়ার্স এই ইনকাম, এবং এটা 49 আওয়ার্স কাজ করেছে, আমি লিখলাম 49। নেক্সট আমি এখানে দিলাম হার্ন পাউল, ট্যাব 7.35 এবং এই কাজ করেছে 41 আওয়ার্স। পরেরটা দিলাম স্মিথ ওয়েন্ডি, এর ইনকাম করেছে সে 22.2526 এবং এ কাজ করেছে 39 আওয়ার্স। নেক্সটটা দিলাম বেকার, দিলাম টম বেকার, ওকে, কাজ করেছে ধরো $15.75 এবং এ কাজ করেছে 44 আওয়ার্স। ওকে, তো এরকম আমি প্রত্যেকটা এইভাবে আমি ডেটা এগুলো এন্ট্রি করছি। তো আমি আরো ডেটা আছে এরকম আমরা পরপর এন্ট্রি করতে পারি। তো আমি এইগুলোকে ধরে আমি এক্সাম্পলগুলো বোঝালাম যে কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়। এবার দেখো, আমরা যদি ফার্স্ট নেমটা ধরি, এই নামটা ক্লিক করি, আমরা এই ডেটাকে বোল্ডে কনভার্ট করতে পারি, ওকে, অথবা এইটাকে সিলেক্ট করে আমি ইটালিক করতে পারি। এখান থেকে আমরা ডেটা ম্যানিপুলেশন করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। আবার এটাকে আমরা ডাইন অ্যান্ড লেফট মুভ করতে পারি। আমি এটাকে সেন্ট্রালাইজ করলাম, বেস্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। এবার এই যে ইনকাম, এই ইনকামের আমি সেন্টার লেফট বা সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে আমার এই যে রেঞ্জ, এই যে রেঞ্জ, এই রেঞ্জটাকে আমি ডলারে কনভার্ট করতে পারি, বা এখানে ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাট আমাদের এখানে আছে, কারেন্সি, কোন কারেন্সি কি ফরম্যাটে আমরা চেঞ্জ করতে পারবো তার ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশন এখানে আছে। ওকে, তাহলে আমরা একটা ডলারে দিলাম, এইটা হচ্ছে ওর ইনকাম, ওকে, এটা হচ্ছে ওর ইনকাম, কত আওয়ার্স কাজ করেছে। এইটাকে আমরা এখানে গিয়ে এই যে ডবল দিতে পারি, এখানে ডিজিটের শূন্যের বারে জিরোর সংখ্যা বাড়াতে পারি, জিরোর সংখ্যা সিঙ্ক করতে পারি। এখানে নাম্বার অফ ডেসিমাল প্লেস 2, আমি যদি এখানে 3 করি তাহলে 3 হয়ে যাবে। ওকে, এবার আমরা এর অ্যাভারেজ অথবা এর অ্যাভারেজ ইনকাম কত, এই সবগুলোকে আমরা দেখতে চাই। তো আমি এই জায়গাটা লিখলাম সাম অফ ডলার, এই যেখানে লিখবো এখানে ইকুয়াল এস, দেখো এস ইউ এম যে লিখবো, এই সাম আসছে, এই সাম এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলছে নাম্বার 1 নাম্বার 2, তার মানে এই যে রো নাম্বারগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে আমি এক কাজ করতে পারি, এই রেঞ্জগুলোকে যদি আমি সিলেক্ট করে এখানে দিয়ে দিই, দিয়ে আমি এন্টার করলাম, দেখো আমার সাম বেরিয়ে গেছে, এদের সাম হচ্ছে এখন এই। এবার দেখো আমি নতুন একটা নাম দিচ্ছি, সেই নামটার নাম সে ভেল
রোজা। এখানে আমি ও দিলাম 52.32। এখন দেখো এইটা আমি যেহেতু ডলারটাকে ফাংশনে লিখিনি বলে আমার ডলারটা দিতে হচ্ছে এই জায়গাটায় ডলারটা। ওকে, দেখো এখানে কিন্তু সামটা চেঞ্জ হয়ে গেছে। এইটা কি বলছে অটোমেটিক ক্যালকুলেশন করা। আমরা যদি এখানে অ্যাভারেজ ইউজ করি, এভিজি অ্যাভারেজ, তাহলে এই জায়গাটায় আমি অ্যাভারেজ যেই লিখবো এখানে দিচ্ছে না যে কেন, ধরো আমি এখানে দিলাম সে ম্যাক্স ম্যাক্স, এই জায়গাটায় আমাকে ম্যাক্স বলে যেই আমি এন্টার মারবো, যে আমি এই রেঞ্জ থেকে সিলেক্ট করে আমাকে আছে C4 থেকে C10, তাহলে আমি এখানে C4 কোলন C10 যেই এন্টার মারবো, সরি, যেই এন্টার মারবো এখানে ম্যাক্স, ও এখানে ম্যাক্সটা আমার এখানে স্পেলিং ভুল লিখেছি, লিখতে হবে ম্যাক্স। তাহলে ম্যাক্স যেই আমি ক্যালকুলেশন করব এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে এদের মধ্যে ও মেজার করে দেবে। ক্লিয়ার? এইভাবে আমরা অটো ক্যালকুলেশন গুলো করতে পারি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না স্যার ম্যাক্সটা তো ক্যালকুলেশন হলো না। দেখাচ্ছি আমি। ওখানে তো ইকুয়ালস টুটা দেয়া নেই বলে হলো না। না আমি সেভ করিনি, আমি প্রথমটার সাম হয়েছে, তারপর আমি সেভ করে নিই। সেভ না করে যখন ওই কলামটাকে বোধহয় ইয়ে মানে ধরতে হবে, তাহলে ম্যাক্সটা বেরোবে নাকি? হ্যাঁ না, এই যে এটা রেঞ্জ, হ্যাঁ এই রেঞ্জ ঠিক করে দেয় যে আমি এই যদি ম্যাক্স বের করি তাহলে আমাকে ইকুয়েশনে ম্যাক্সের জায়গা লিখতে হবে। আমি দেখো হ্যাঁ ওইটাই ম্যাক্স, ওই যে এই যে 52 এইটা দেখাচ্ছে সাম দেখাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ তার মানে সামটা দেখাচ্ছে কি, যে সাম দেখাচ্ছে এবার C4 থেকে C10। আমি যদি আচ্ছা, এখানে এবার সামটা বদলে ম্যাক্স লিখি, আমি যদি এখানে দিয়ে ম্যাক্স লিখি, হুম, এই যে ম্যাক্স এসেছে। ওকে, না ম্যাক্স দেখো। আসেনি। না এই যে নামটার এখানে এই দেখাচ্ছে, তার মানে কি আমার এরর গুলো আগে শিখতে হবে, এরর থেকে তো শেখা যায়। আমি সবসময় যে সাকসেসফুলি কাজ করবো তা না, আমাকে ফার্স্ট ভুলটা শিখতে হবে, দিয়ে তারপর তো আমার ওখান থেকে রেকটিফাই হতে হবে। তো এই নেমটা কেন আসলো, এই ধরনের এরর আসলে আমি কি করব? তার মানে আমার ফরম্যাট এখানে ঠিক হয়নি লেখা। এটা আননোন ফরম্যাট হলে এক্সেল এই ধরনের এরর জেনারেট করে দেয়। বুঝতে পারছি? এইটা দিয়ে বা C4 কোলন C10, দেখো C4 যেই আমি লিখেছি অটোমেটিক্যালি একটা ব্লু কালার দিয়ে আমার C4টাকে হাইলাইট করে দিয়েছো, দিয়ে আমি লিখছি C10। ওকে, তাহলে রেঞ্জটা পুরো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই যে এই জায়গা এইটাকে বলা হচ্ছে ইনসার্ট ফাংশন ট্যাব, এখানে আমরা যত ফাংশন গুলোকে ক্যালকুলেট করতে পারি। এই এখন চাচ্ছে একটা লাস্ট প্যারেনথেসিস। ওকে, দেখো এখন ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে, তাহলে আগের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কেন ম্যাক্স বেরোলো না। ওয়ার্ডগুলো শিখতে হবে। তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কে 52, রোজা, তাই 52 বেরিয়েছে। আমি যদি এখন মিন করি, মিন, ওকে, তাহলে এই জায়গাটায় আমাকে লিখতে হবে ইকুয়াল MIN, দেখো মিন দিচ্ছে, রিটার্ন দ্য স্মলেস্ট নাম্বার ইন দ্য সেট অফ ভ্যালু। এই যে সেট অফ ভ্যালুর মধ্যে মিনিমাম নাম্বারটা বের করবে। আমি যদি রেঞ্জ নাম্বার 1 আমি কি করব, C4, ওকে, এই কুলনটা হচ্ছে রেঞ্জ অপারেটর।
কতটা রেঞ্জ পর্যন্ত যাবে? স্টার্টিং হচ্ছে C4, আমার স্টার্টিং হচ্ছে ভেল পর্যন্ত, ভেল হচ্ছে 10, তাহলে আমি এখানে লিখবো ক্যাপিটাল C10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার, মিনিমাম ভ্যালুটা বেরিয়েছে। ক্লিয়ার? এবার দেখো পার আওয়ার্সে ও 40 মানে 15 টাকা 90 পয়সা পায়, তাহলে 40 ঘন্টায় কত পায় আমি যদি হিসেব করি এই জায়গায় লিখবো, তাহলে ইকুয়াল আমাকে ফার্স্ট এই এই যে 40-এর সাথে আমার এই সেকেন্ডের যে ওর ইনকাম এইটাকে প্রত্যেকটা গুণ করতে হবে। তাহলে এই যে কলামটা D4, ঠিক আছে, D4 এটা কত? D9, তাহলে আমি এখানে লিখলাম ব্র্যাকেট D4 ইন্টু D9, ওকে, গুণ এই জায়গাটা ঠিক আমাকে C4 থেকে আমার এই পর্যন্ত আমি এই ডেটাটা বসাইনি, আমি এই ডেটাটা পর্যন্ত করব টম পর্যন্ত, টম হচ্ছে C9, তাহলে C4 টু C9, এবারে এই যে এখানে এই কপিটা আমি প্রত্যেকটা জায়গায় পেস্ট করব। ওকে, দেখো প্রত্যেকটার গুণগুলো এখানে চলে আসছে না? আমার বারবার করে ক্যালকুলেশন করা দরকার নেই, ক্যালকুলেশন দরকার নেই। আমি এবার এইটাকে যদি প্লটিং করি, সে আমি এটাকে ইনসার্টে গিয়ে যদি আমি পাই প্লট করি, আমি এরকম পাই প্লট করছি, দিস ইজ দ্য পাই প্লট। 1 2 3 4 5 6 নাম্বার অফ রো বা অ্যাক্টিভ সেল, এখানে 1 2 3 4 5 6 6টা। আমি এখানে ডিফারেন্ট কালার চেঞ্জ করতে পারি, চার্টকে মুভ করতে পারি, নিউ শিটে করতে পারি, আমার শিট 1-এ আছে আমি শিট 2-তেও নিয়ে যেতে পারি, এখানে শিট 2-তেও নিয়ে যেতে পারি যদি আমার কনজিকিউটিভ ডেটা ওয়ার্কবুক থাকে। এইভাবে আমরা ইনসার্ট করতে পারি। আমরা এখানে আবার এই যে ডায়াগ্রামগুলোকে ইনসার্ট করছি, আমরা এখানে বিভিন্ন ইমেজগুলোকে ইনসার্ট করতে পারি। আমি যদি এরকম একটা ইমেজ রেঞ্জ করতে, তাহলে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের ভিতরে পিকচার, সে আমি কোন একটা পিকচার, আমি এই পিকচারটাকে ইনসার্ট করব, একদম ওয়ার্ডের মতো এই পিকচারের ডিফারেন্ট চেঞ্জ করে দিতে পারি, এখানে সাইজকেও আমি ছোট করতে পারি। এন্টার, এই পিকচারটার সেল যেহেতু সাইজের থেকে বড় হয়ে গেছে বলে ও অ্যাডজাস্ট করতে পারছে না, কারণ আমি সেল সিলেক্ট করেছিলাম 4x4, তোমার সাইজের উপর ডিপেন্ড করবে এর অ্যালাইনমেন্টের অ্যাডজাস্টমেন্ট। এইভাবে আমরা সেল ইমেজ ইনসার্ট করতে পারি, শেপ ইনসার্ট করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ আদার চার্ট ইনসার্ট করতে পারি বেসড অন ইউর ডেটা। যে টাইপের ডেটা তার প্লটিং করবে সেই প্লটিং এর উপরে আমাদের এই কম্বিনেশনগুলো করতে পারি। এটা গেল। এবার আরেকটা জিনিস, আমি আমার এক্সেলের মধ্যে আমি নিজস্ব টেবিল ইনসার্ট করতে পারি। আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, টেবিল, ও দেখাচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার থাকতো, যদি আমি হেডার রাখি টেবিলের, তাহলে আমার এই হেডারটা সিলেক্ট করলে এই যে আমার কলাম তৈরি হলো। তাহলে এই একটা কলামের উপরে তো আমার টেবিলটাকে সিলেক্ট করা যাবে না, আমার টেবিলটার যদি 4টে কলাম এই থাকে, তাহলে ইনসার্ট টেবিল, এখন দেখো টেবিলের আমার রেঞ্জ বাড়িয়ে দিয়েছে, হেডার করে দিলাম, এই যে হেডারগুলো হয়ে গেল, দিস ইজ দ্য টেবিল। এই টেবিলগুলোর মধ্যে আমি নিজস্ব ডেটাগুলোকে ইনপুট করতে পারি, আমি টেবিলকে মুভ করতে পারি, আমি এখান থেকে ডিফারেন্ট ডেটা শেপে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই এক্সেল শিটের আমরা ডেটা কিভাবে এন্ট্রি করতে হয়, তাদের বিভিন্ন ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়,
এরকম যত কমপ্লেক্স ডেটা হবে তত আমরা মানে এইগুলোকে এরকম ভাবে ফর্মুলা দিয়ে ম্যানিপুলেশন করতে পারি। আবার কোন একটা এই যে আমি এটাকে এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড করে আমি এটাকে দিলাম। আমি কোন একটা সেলকে স্প্লিট করব, এটাকে আমার ভাঙতে হবে, তখন এখানে রাইট ক্লিক করে এই ইনসার্ট, আমি এখানে সেল বা শিফট রাইট এন্টার রো এন্টার কালাম আমি এরকম করতে পারি। এই যে এখানে আমি একটা নতুন কালাম দিলাম, আবার এই কালামের এখানে একটা অপশন আছে হোম, এই যে সেলগুলোকে আমি ইনসার্ট সেল, এর মধ্যে আমি ডিফারেন্ট সেল ইনসার্ট করতে পারি, ডিফারেন্ট সেলগুলোকে ডিলিট করতে পারি। আবার এখানে দিয়ে আমরা যে সেলগুলোকে ভাঙছি তাদের কালাম রোটাকে আমরা এখানে চেঞ্জ করতে পারি। রোয়ের হাইট যদি আমি 5 দিই, এই যে পুরো চেঞ্জ হয়ে গেল। ওকে, এইভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ অপারেশন আমরা আমাদের এক্সেল শিটে করতে পারি। তো আমাদের এই সিলেবাসের রেসপেক্টে আমরা যেটা দেখলাম যে ডকুমেন্ট মুভিং ডেটা, রেঞ্জ সিলেকশন, ইউজ অফ টুলবার এন্ড মেনুজ, এডিটিং, ক্যালকুলেশনটা দেখালাম, কিভাবে ফর্মুলা ইউজ করতে দেখালাম, ডিসপ্লেটা, প্রিন্ট দেখালাম, গ্রাফ দেখালাম, চার্ট দেখালাম। এবার ফরম্যাটিং ফ্যাসিলিটিস ফর প্রেজেন্টেশন, চেঞ্জিং ফন্ট, কালার সাইজ, অ্যাডেড টাইটেল, লেজেন্ড, ডেডলাইন। আমরা মোটামুটি আমাদের সিলেবাসের যে জায়গাগুলো আছে সেগুলো সব দেখানো হয়ে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, কোনো যদি এক্সট্রা কোশ্চেন থাকে বলতে পারো। কোনো কোশ্চেন নেই ম্যাডাম? তোমাদের কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, বেশ ভালো হচ্ছে। আমি আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ চলো। ঠিক আছে। বাকিদের সাম, অ্যাভারেজ, বা আমরা এর উপরে ডিফারেন্ট এন্ড অর অপারেটর ইউজ করতে পারি, ইফ ইউজ করতে পারি। কি আবার অ্যানোভা, অ্যানোভা এখন পড়াচ্ছি কি, এখন সিলেবাসে পড়াচ্ছি কোন পার্টটা? ডকুমেন্ট। এক্সেলের ভিতরে এই বাইরে কারো যদি জিজ্ঞাসা থাকে বলতে পারো। অ্যানোভা পড়াবো যখন স্ট্যাটিস্টিক্যালের জায়গাটা থাকবে, হিউম্যান ডেভেলপমেন্টের অ্যানোভা আছে, ওই পার্টটা যখন পড়াবো আমি পড়িয়ে দেবো তোমাদের, যখন অন্য টপিকটা পড়াবো। এখন এক্সেলের মধ্যে আর কোনো যদি কোনো কিছু থাকে জিজ্ঞাসা করতে পারো, নাহলে এখানে এই পর্যন্ত। বলো। হ্যাঁ স্যার, বলছি যে এখানে যদি এরকম কোনো চার্ট বা এরকম বানিয়ে আমি পিপিটির মধ্যে অ্যাড করতে চাই, তাহলে কি মানে যদি ধরুন আমি বার বা কোনো ডায়াগ্রাম না করে ওই জাস্ট শিটটা বা মানে যে ডেটার মানে আমার কালেকশনটা সেটা যদি হ্যাঁ। দেখাতে চাই, তাহলে কি ওই টেবিলটা বানিয়ে জাস্ট ওটা মানে ওখানে কপি পেস্ট করলেই হয়ে যাবে? হ্যাঁ, আমরা যে কোনো ডেটাকে দুই ভাবে দেখাতে পারি, এক হচ্ছে টেবুলার ফর্মে, আর একটা গ্রাফিক্যাল ফর্মে। তুমি হ্যাঁ, গ্রাফিক্যাল স্যার। ফর্মে গেলে ওখানে ইনসার্টে গ্রাফিক করতে পারো, আর যদি মনে করো না টেবুলার ফর্মে করবো, তখন তুমি ইনসার্ট টেবিল করবে। যতগুলো তুমি টেবিল করবে ততগুলো তুমি অ্যাক্টিভ সেল সিলেক্ট করবে, একদম ইজি জিনিস। দিয়ে ইনসার্টে গিয়ে তুমি টেবিলটাকে সিলেক্ট করো। দেখো এরকম তোমার রেঞ্জ বলে দিয়েছে, প্রত্যেকটা টেবিলে হেডার দরকার, হেডার। এবার এই কলামগুলো তুমি নাম লিখে দাও, এই কলামের জায়গায় তুমি লিখে দাও নাম্বার, এনো। দেখো এনো হয়ে গেছে। এবার এই জায়গাটা লিখলে যে সাবজেক্ট 1, সাব 1, দেখো ট্যাব মারো সাব 2। বুঝতে পারছো কিভাবে করতে হবে? সাব 2। এবার তুমি এখানে ডেটা তুমি বসাও, এখানে ডেটা বসাও, এইভাবে দিয়ে তুমি বাইরে দিকে ক্লিক করে নিয়ে সেভ করে দাও, তোমার হচ্ছে এক্সেল শিটের মধ্যে চলে এসেছে। তুমি এই টেবিলটাকে আবার
তুমি এন্টার সিলেক্ট করে এই যে অ্যারোটা দিচ্ছে না, এই সিলেক্টটা তুমি আবার বাড়াতে পারো, কমাতে পারো, নিজের মতো করে বাড়াতে পারো, ঠিক আছে। এবার এইটাকে আমার এই মাউসটাকে একটু ডিস্টার্বের জন্য সিলেক্ট করতে পারছে না, যাই হোক এইটা দিয়ে এই টেবিলটাকে না তুমি আবার নিজের মতো কাস্টমাইজ করতে পারো, কোন কোন পজিশনে রাখবে, কোন পজিশনে সরাবে, এই। তাছাড়া এটা খুব একটা কঠিন না। আবার এই যে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে এই নামের তুমি এইটার যদি মনে করো যে আমি এর হাইলাইটিং করাবো, তখন এখানে সেই হাইলাইটিংটা দেখালাম, এই যে টেবিল ফরম্যাট না, এই তুমি এই কালার দিয়ে হাইলাইটিং করতে পারো। আসলো না কেন? ও তোমার এলো টেক্সট ডেটাতে হাইলাইটিং করা যায় না, নিউমেরিক্যাল ডেটাকে হাইলাইটিং করা যায়। আইকন সেট ডাউন কি তুমি বলে দিতে পারো যে ধরো কোনো একটা পেশেন্টের ডিফারেন্ট ফুডের কনজামশনের উপরে একটা তুমি কালাম করেছো, একটা পেশেন্ট এত ফুড খায়, একটা পেশেন্ট এত ফুড নষ্ট করছে, প্লাস মাইনাস দিয়ে বা অ্যারো দিয়ে তুমি ইন্ডিকেট করতে পারো। একটা পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন কেমন সেটা তুমি বিভিন্ন বুলেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, বা আবার এইটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। এই যে সেই মোবাইলের সিগন্যালের মতো, সিগন্যাল বেশি হওয়া মানে স্ট্রেংথ বেশি আছে, ঠিক এখানেও ওই ডেটা ভ্যালু রেঞ্জের উপরে ওই সিগন্যাল কালারিং হবে। দেখো 145.79টা হাইয়েস্ট দেখাচ্ছে, কারণ ওখানে সব থেকে হাইয়েস্ট নাম্বারটা ওই, ঠিক আছে। এবার এই যে ডেটার উপরে তুমি এরকম করতে পারো, বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, তুমি যে অপারেশনটা করতে, বেসিক্যালি আমাদের সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ এই সবগুলো ইউজ করা হয়। এবার তুমি যদি মনে করো যে এরকম যে না আমি ডেটা এন্ট্রি করব, যদি প্রোটিনের ভ্যালুগুলো আমি ইনপুটে দিতে যাচ্ছি, যদি প্রোটিনের ভ্যালু 40-এর বেশি হয় তাহলে আমরা বলবো এটা হাই প্রোটিন, যদি 40-এর নিচে হয় এটা বলবো লো প্রোটিন, যদি 40 থেকে 20-এর মধ্যে হয় এটা মিডিয়াম প্রোটিন। তুমি এখানে সেই জায়গাটাই এরকম জায়গায় লিখে এই জায়গাটাই ইকুয়াল দিয়ে ইফ, দেখো ইফ বলে একটা এসেছে, দেখেছো, এই ইফের মধ্যে তুমি হচ্ছে ট্রু ফলস দিয়ে লিখতে পারো। সুতরাং এইগুলো একদিন এগুলো তোমার প্রয়োজনের সাপেক্ষে তোমাকে শিখে নিতে হবে। বেসিক যে জায়গাগুলো তোমাদের সিলেবাসে আছে সেটা কিন্তু এই। তাহলে আজ এই পর্যন্ত থাক, নেক্সট দিন হচ্ছে ওই 5টা পড়লে তোমাদের এই পার্টটা হয়ে যাবে, তোমাদের সিলেবাসটা, তাই না? ইফ দিয়ে যেটা বললেন একটু বলবেন, মানে ধরুন আমার অপটিমাম রেঞ্জটা 40, এবার তার বেশি এলে সেটা মানে বেশি, আর কম এলে কম, ওই অপারেশনটা কিভাবে করব? এই যে ইফ, দেখো ইফের মধ্যে কি বলছে যে চেক whether a condition is met if তোমার যে ভ্যালুটা, দেখো লজিক্যাল টেস্ট, তোমার যে ভ্যালুটা 40 গ্রেটার দেন 30, এরকম করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, দেখো আমাদের এখানে এরর দিচ্ছে ফর, আমাদের পুরোটা আমরা লিখিনি, ইকুয়াল সাইন বা মাইনাস প্লাসের যে অপারেশন গুলো, তো এইটা একটা কম্পোজিট, মানে এক লাইনে না, এটা কম্পোজিট। এখন দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বেসিক্যালি কি হয়, আমরা কি লিখি, এই একটা স্ট্রেট লাইনে ডিসিশন হয় দুটো, ওকে। মানে কোন একটা ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, তাহলে এইটা হবে ইয়েস, এটা হবে নো। লিখছি যদি ইফ say man equal to yes, then go to up, এটা upward, এটা down, ওকে। তাহলে এখানে লিখতে হবে up, else down। আমি এরকম লিখতে পারি। আর একটা কিরকম এক্সাম্পল হতে পারে, ইফ x গ্রেটার দ্যান 10, তাহলে x ইজ ইকুয়াল টু 1, এলস x 10-এর থেকে বেশি হলেই 1 হবে, না হলে x এর ভ্যালু 0 হবে। এই দেখো এটা একটা ব্লক অফ কোড। আর আমরা আগে কি লিখছিলাম, ইকুয়াল টু সাম দিয়ে আমরা একটা সিঙ্গেল লাইন লিখছিলাম, তাহলে এটা সিঙ্গেল লাইন লেখা সম্ভব না, তোমাকে এই ব্লক লিখতে হবে, ম্যাক্রোটা।
এই ম্যাক্রোটা লিখতে গেলে তুমি এখানে এখানে ম্যাক্রোর একটা স্পেস তৈরি করতে হয়। এটা তুমি একটু নেটে দেখে নাও, ওটা অনেকটা বড়। তোমরা করো, যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি অন্য ক্লাসে করার সময় আমরা দেখিয়ে দেবো। ও আর এটা একটা বড় বড় সব কম্পোজিট অ্যাপ্লিকেশন আছে। এখানে ফর লুপ ইউজ করা যায়। কিরকম? তুমি রিপিটেড ডেটা আছে, 1 2 3 4 এরকম রিপিটেড ডেটা আছে। তুমি প্রত্যেকটা ডেটাগুলোকে রিপিটেড করে তুমি ইনসার্ট করতে পারো। তাহলে তোমার প্রত্যেকটা একবার দুবার করে ইনসার্ট করতে হচ্ছে না, একবারেই এন্টার মারবো, সব ডেটা ইনসার্ট হয়ে যাবে। সেখানে ফর লুপ লিখতে হয়, এই ফর লুপ লিখতে হয়। এরকম বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি এক্সেল একদিনে শেখা সম্ভব না, এটা বিরাট বড় প্যাকেজ, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এখানে i = 0 দিয়ে তুমি যতগুলো ডেটাকে রেঞ্জ করবে, i = 10 10খানা ডেটা রেঞ্জ করব এবং i++ এক এক করে বাড়বে। এই যে ইকুয়েশনটা আমরা এক্সেলের এই ইকুয়েশন বারে লিখবো ম্যাক্রো করে, তখন ওই একবার এন্টার মারবো, যে কলামে ধরে এই কলামে সেট করেছি, এটা এরর দিচ্ছে, এটা বাদ দাও, যে কলামে সেট করেছি সেই কলামে দিয়ে এন্টার মারবো, সাথে সাথে একবারে সব ডেটাগুলো ইনসার্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে বলে ম্যাক্রো। ম্যাক্রোটা তোমাদের নেই, সুতরাং ম্যাক্রোটা যদি দরকার হয় আমি অন্য ক্লাসে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা প্রিন্ট ভিউ দিই, তাহলে প্রিন্ট ভিউ হবে এইভাবে আমরা শীট তৈরি করতে পারি। এটাকে যদি আমরা সেভ দিয়ে ফাইল সেভ অ্যাজ, আমি যদি পিডিএফ এ কনভার্ট করি, পিডিএফ এ কনভার্ট করি, আমাকে ডেস্কটপের সেভ, এটা ক্লোজ করো, সেভ, এই পিডিএফ ভার্সন এসেছে, এইভাবে তৈরি হয়। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাক, নেক্সট দিন ওই পার্টটা দেখাবো। ওকে স্যার, আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে জানতে চাইছিলাম বলো। যে আপনি 11খানা টপিক দিয়েছেন, তো আমরা 6খানা গ্রুপ করে 11খানা গ্রুপ করেছি, পার গ্রুপ 6 জন, ইউনিভার্সিটি রোল ওয়াইজ করেছি। একদম। এবার হ্যাঁ, দিয়ে যেটা আপনি দুটো দিয়েছেন, একটা হচ্ছে রিপোর্ট বা রিভিউ যেটা বলছেন, আর একটা একদম। পিপিটি। তো এবার যেটা আমরা রিপোর্ট বা রিভিউ লিখছি, সেইখানে আমরা নিজেদের মতন করে ভাগ করে নিয়েছি সাব টপিকস গুলো। একদম। মানে হ্যাঁ, এবার আমরা তো ইউনিভার্সিটি রোল ওয়াইজ গ্রুপটা করেছি, এবার ওই পার গ্রুপে কি ওই ইন্ট্রোডাকশনটা ওই গ্রুপের প্রথম জনকেই লিখতে হবে ইউনিভার্সিটি রোল ওয়াইজ, এরকম কোনো ব্যাপার নেই তো? না, না। আমরা নিজে হ্যাঁ, ওই 6 জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যে তুই এটা কর, আমি ওটা করি, এটা করি। আর প্রেজেন্টেশনের সময় কোনটা তুই বললে তো সুবিধা হয়, কোনটা তুই বললে সুবিধা, এরকম। এটা তো নিজেদের মধ্যে, সবকিছু রুলের মধ্যে ফেলে তো পাগল হয়ে যাবো। হুম হুম ক্লিয়ার? হ্যাঁ, দিয়ে এবার আমরা বানালাম। এবার সেখানে কি অ্যাকচুয়ালি রিভিউতে কি হয়, আমরা লাইন রেফারেন্স দিতে থাকি, কিন্তু এখানে আমরা এরকমও করতে পারি যে প্যারাটা লিখে নিয়ে বা ব্যাপারটা লিখে নিয়ে শেষে রেফারেন্স গুলো পরপর দিয়ে গেলাম। তাই তো হয়। মানে আমরা কি লাইন রেফারেন্স দেবো নাকি একেবারে রেফারেন্স দিয়ে দেবো পয়েন্ট করে? রেফারেন্স কিভাবে করতে হয়, একটা পেপারের রেফারেন্স কিভাবে করতে হয়, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ওকে, আমার এখানে আছে কিনা জানি না, ইট জার্নাল ট্রান্সফরমেশন, এই একটা জার্নাল। ওকে, এটা রিপোর্ট। এই রিপোর্টটার রেফারেন্সটা হচ্ছে সবার লাস্টে, দেখেছো? রেফারেন্স তোমাকে এইভাবে করতে হবে। এই এক রেফারেন্স এই লাইনে লেখার কাছে যখন লিখেছে, সে এই দেখো 1 বলে রেফারেন্সটা এই পাশে লিখে দিয়েছে। তার মানে এই লাইনটার কন্টেন্ট এই 1 নম্বর রেফারেন্সের মধ্যে থেকে উনি পেয়েছেন। এইভাবে রেফারেন্স দিতে হয়, বুঝতে পারছি? আর একটা জিনিস করতে হবে, কনক্লুশন লিখতে হবে। বলো, তোমাদের কাজের কনক্লুশন, এটা থেকে কি শিখলে তার কনক্লুশন লিখতে হবে, করে ওটাকে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তোমাদের যদি আরো একটু আগে একটা ক্লাস আমি যদি ক্লাসগুলো শুরু করতে পারতাম, তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেখাতাম, যেটা খুব খুব ইম্পর্টেন্ট ফর মানে হায়ার স্টাডিজ স্টুডেন্টের জন্য, পিএইচডি
বা এরম লেভেলের, যখন তোমরা রিসার্চ করবে বা পিএইচডি করবে, তখন এই ওয়ার্ডের ইউজ আর হয় না, ওয়ার্ড দিয়ে কোনো ডেটা পেপার তৈরি হয় না, তখন একটা ল্যাটেক্স বলে বা ল্যাটেক বলে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ আছে, সেখান দিয়ে আমরা এই ডকুমেন্ট তৈরি করি। এখন ওয়ার্ডের ইউজ বন্ধ হয়ে গেছে রিসার্চে, সেই ল্যাটেকটা তোমাদের আমি দেখিয়ে দিতাম, তাহলে কি হতো, ফিউচারে তোমার ইচ্ছাই হবে না ওয়ার্ড ইউজ করার। এত সুন্দর ভিউ, এত কম্প্যাক্ট প্রেজেন্টেশন, এত নাইস প্রেজেন্টেশন, যেটা ওয়ার্ডে কোনোদিন সম্ভব না। ওটা ফাংশন গুলো কি ওয়ার্ডের মতো নেই? ওয়ার্ডের মতো না, ওখানে ব্লক ব্লক করে কোড লিখতে হয়, দিয়ে রান করা থাকে, করলে কি অসাধারণ। এই যে পেপারটা দেখালাম না, ওটা এক্সেলে লেখা, এই ওয়ার্ড ওই ল্যাটেকে লেখা। মানে ল্যাটেকে কি হয়, যেটা তুমি লিখছো না, এই ওয়ার্ডে কি হয়, দুটো ডেটার মধ্যে অ্যালাইনমেন্ট, দুটো প্যারাগ্রাফের লাইনের মধ্যে অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করা খুব ঝামেলা। আর ওখানে তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু লিখে যাও আর শুধু রান করিয়ে যাও, আর অটোমেটিক্যালি ও পিডিএফ জেনারেট করে পিডিএফ এর মধ্যে শর্ট আউট করবে এত সুন্দর যে কম্প্যাক্ট অ্যালাইনমেন্ট। এখন ওয়ার্ল্ডের 90% টেক্সট বেস যত প্রসেসিং রিপোর্টিং হয়, সব এই ল্যাটেকে তৈরি হয়। তুমি যখনই কোনো স্যার বা ম্যাডামের কাছে পিএইচডি শুরু করতে যাবে, তখনই যে সেই ম্যাডাম যদি খুব কারেন্ট পিএইচডি করে থাকে, তাহলে তোমাকে ওয়ার্ডে কাজ করতে দেবে না, যে ডকুমেন্ট তুমি ওয়ার্ডে লেখো। এই যে তোমরা পিপিটি তৈরি করছো, পিপিটি, এই পিপিটি যদি তুমি হচ্ছে সে, আমি একটা জিনিস দেখাচ্ছি, রিপোজিটরি 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 তোমার শুধু একটা দেখাচ্ছি যে ল্যাটেকের প্রেজেন্টেশন পিপিটি কি সুন্দর হয়। কোথায় আছে মিডিয়া, মাল্টিমিডিয়া, কোডা, ডক, এই যে এটা, এই পিডিএফটা কিন্তু ল্যাটেকে করা। এর প্রেজেন্টেশন দেখেছো কি কম্প্যাক্ট ভিউ, কি কালার কম্বিনেশন, তুমি এটা পিপিটিতে এইভাবে আনতে পারবে না। ক্লাস টাইম থাকলে এটা শিখে দেওয়া যেত, যাই হোক। আচ্ছা, আর যেটা বলার সেটা হচ্ছে ডকুমেন্ট এনএমএসসির এইটা একদিন নেব, আর ইমেজ প্রসেসিং ইমেজ অ্যানালিসিস একদিন নেব, দুদিন ক্লাস নেব তোমাদের। তোমরা খুব টেনশন করছিলে যে 15 তারিখের মধ্যে শেষ হবে কিনা, ঠিক আছে? ওকে, আমি নেক্সট দিন ক্লাস কবে হবে আমি বলে দেবো, এই সপ্তাহের মধ্যেই নেব। ওকে। আমি তোমাকে আর মেসেজ অ্যাসাইনমেন্ট, করব, বলো অ্যাসাইনমেন্ট হ্যাঁ যা ওটা দিয়েছে ওই দুটো আমরা, করে কমপ্লিট করো। হ্যাঁ আমরা করছি, আমরা কাজ শুরু করেছি। হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ, আমরা 6 জন মিলে কাজটা করে একটাই তো একদম আলটিমেটলি দাঁড়াবে কাজ, তো সেইটা একদম। একজনই আপনাকে পাঠাবো, যে প্রত্যেকের গ্রুপের প্রত্যেকের রোল রেজিস্ট্রেশন লিখে একেবারে একটাই একজনই আপনাকে পাঠাবো, নাকি দিয়ে ওই জায়গায় 6 জনই তুলে সেম দিতে জিনিস হবে, দিয়ে ওই ওই হ্যাঁ ক্লাসরুমের ওই যেরকম তোমরা অপারেটিং সিস্টেমে তুলে দিয়েছো না, হ্যাঁ হ্যাঁ, ওরকম ওই জায়গাটায় তুলে দিতে হবে। ওখানে তাহলে আমরা সবাই মানে আমাদের 6 জনের লেখা সেম হলেও আমরা 6 জনই ওটা হ্যাঁ, আপলোড করবো ওখানে। না 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 না, বলতে পারছো না, 6টা গ্রুপ তো, 6 জনের একটা গ্রুপ তো, হ্যাঁ হ্যাঁ বিপসাদের গ্রুপের বিপসার নাম থাকবে, আরো 5 জনের নাম থাকবে ওই রিপোর্টে, হুম হুম। দিয়ে ওই একটা সিঙ্গেল ডকুমেন্ট ওখানে উঠে গেল, তাহলে ওখান থেকে 6 জনের নাম পেয়ে গেলাম, 6 জনের 6টা আলাদা করতে হবে কেন? আচ্ছা, মানে যে কোনো একজন ওখানে আপলোড করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, একজন আপলোড করবে কিন্তু 6 জনের নামটা থাকবে। ধরো হুম শিপর্ণা মান্না, ওদের যে গ্রুপে 6 জন, একটা রিপোর্টে 6টা, ওইটা একটা প্রজেক্ট রিপোর্ট, ওই 6টা থাকবে, ও তুলে দিলে ওই 6টা থেকে আমি বুঝে যাবো যে ওই গ্রুপে 6 জন আছে এবং 6 জনের মধ্যে এই নাম। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ আমি হিউম্যান ডেভেলপমেন্টের জন্য আমার লেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, একটা টপিক না পড়াশোনা করে আন্দাজে দেওয়া যায় না, আমাকে একটু পড়তে হচ্ছে। হিউম্যান ডেভেলপমেন্ট পড়ছি এখন রাতের বেলা জেগে জেগে, পুরো ওখান থেকে টপিক গুলো নিয়ে তারপর তো আমি এমন টপিক দিলাম আমি নিজে জানি না পড়তে গিয়ে, আমি তোমরা লিখেছো আমি কিছু বুঝতে পারছি না, তাহলে আমি ওখান থেকে কি কোশ্চেন করবো বা কি জিজ্ঞাসা করবো, তো আমাকে পড়তে হচ্ছে। হিউম্যান ডেভেলপমেন্ট কে কিরকম ভাবে এদের তো ঠিক আছে অ্যাসাইনমেন্টে হ্যাঁ, পরীক্ষা হয়ে যাবে,
কিন্তু তুমি হিউম্যান অ্যাসাইনমেন্ট গুলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ। হিউম্যান ডেভেলপমেন্টকে কিভাবে পরীক্ষা নিতে চাও সেটা ওদের একটু বলে দিও। হ্যাঁ, আমি ওদের ক্লাস কালকে নেবো, যখন কালকে বলে দেবো ওদের সাথে, রিমির সাথে কথা বলে নেবো। ওকে ওকে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক ম্যাডাম, আজ এই পর্যন্তই হোক, পরে আবার দেখা হবে।